ভারতের দম্ভ চূর্ণ করতে ব্যর্থ পাকিস্তান। ক্রিকেট সুপার ক্লাসিকোয় সালমান আঘাদের অসহায় আত্মসমর্পণ। ৬১ রানের জয়ে সুপার ৮-এ টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপে বাঁচা মরার লড়াইয়ে সোমবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ইডেন গার্ডেন্সে নবাগত ইতালির প্রতিপক্ষ ইংল্যান্ড। তৃণমূল ক্রিকেটের স্থবিরতা কাটাবে নতুন সরকারে প্রত্যাশা হাবিবুল বাশারের। দায়িত্বে দেখতে চান অভিজ্ঞ কাউকে। মার্চে শুরু স্কুল ক্রিকেট। বাংলাদেশ ফুটবল লিগ নিয়ে চরম হেয়ালিপনা। কবে মাঠে করাবে তথ্য নেই ক্লাবের কাছে। অনিশ্চয়তার মাঝে অনুশীলন ফুটবলারদের। এবং অব্যবস্থাপনা, অবকাঠামোগত সংকটে ভঙ্গুর ময়মনসিংহের ক্রীড়াঙ্গন। নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ, সংগঠকদের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। তৃণমূল ক্রিকেটের স্থবিরতা কাটুক নতুন সরকারের কাছে, এটাই প্রধান চাওয়া সাবেকদের। সেই সঙ্গে দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্ব উঠুক এমন কারো হাতে যাদের অতীত অভিজ্ঞতা রয়েছে। মন্তব্য সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। বিরতি কাটিয়ে লিটন দাসরা ব্যস্ত হচ্ছেন চলতি মাসেই। নানা আয়োজনে আগামী মাসে পর্দা উঠবে স্কুল ক্রিকেটে। সরকার যায় আসে, তবে ভাগ্য বদলায় না তৃণমূল ক্রিকেটের। দেশের বেশিরভাগ জেলায় খেলা নেই। হতাশায় কেউ ক্রিকেট ছাড়ছেন, কেউ বা ছাড়ার পথে। ক্ষমতার মসনদে নতুন সরকার, তাই নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। প্রত্যাশা অন্তত এবারে কাটবে তৃণমূল ক্রিকেটের স্থবিরতা। আমার নিজের ডিস্ট্রিক্টে কিন্তু গত 3 বছর ধরে ক্রিকেট লিগ হয় না। সেই লিগগুলি যাতে নিয়মিত হয়, সেটা না হলে আসলে আমাদের ফিউচার প্লেয়ার উঠে আসার সংখ্যাটা কমে যাবে। আমি আমার ডিস্ট্রিক্টে প্রচুর খেলা খেলেছি। সেই খেলাগুলি কিন্তু রিসেন্ট পাস্ট ইয়ারে অনেক কমে গেছে, নিয়মিত হয় না। অনেকগুলি ডিস্ট্রিক্টে নিয়মিত ক্রিকেট লিগ হচ্ছে না। এই ডিস্ট্রিক্ট পর্যায়ের খেলাগুলি যেন আরও বাড়াতে পারে, নিয়মিতভাবে যেন হয়, এই প্রত্যাশা থাকবে। অন্তর্বর্তী সরকারের সময়ে যুব ক্রীড়া মন্ত্রণালয় যারা সামলেছেন তাদের কারোরই ছিল না ক্রীড়াঙ্গনের অভিজ্ঞতা। তাতে ভোগান্তিও কম হয়নি। আসিফ মাহমুদ কিংবা আসিফ নজরুলদের একাধিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শেষ নেই। নতুন সরকারের কাছে তাই সাবেকদের প্রত্যাশা এই মন্ত্রণালয় যেন সামলায় খেলার জগতের মানুষরা। স্পোর্টিং ব্যাকগ্রাউন্ড আছে ডেফিনেটলি, যারা স্পোর্টস করে, যাদের স্পোর্টিং ব্যাকগ্রাউন্ড আছে, ক্রিকেটার স্পোর্টস থেকে যারা ওন করেন, তাদেরকে ডেফিনেটলি আমরা দেখছি অ্যাজ এ স্পোর্টস পার্সন হিসেবে। এদিকে চলতি মাসেই ক্রিকেটে ফিরতে যাচ্ছেন লিটন মোস্তাফিজরা। ওয়ানডে ফরম্যাটের বিসিএল এর পর্দা উঠবে 20 ফেব্রুয়ারি। পাশাপাশি ব্যস্ততা শুরু হবে স্কুল ক্রিকেটে। মার্চে জাঁকজমকভাবে এই সংস্করণ চালু করতে যাচ্ছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কথা বলছি, আমাদের আরেকটা মিটিং বাকি আছে। আমরা আশা করছি যে নেক্সট মান্থেই আমরা ডিস্ট্রিক্ট লেভেলে খেলাধুলা শুরু করব। আমরা এবার স্কুল ক্রিকেট বড় করে করতে চাই। বড় করে করতে মিনস আমরা চাই সারা দেশে স্কুল ক্রিকেট নিয়ে হাইপ তৈরি করতে এবং প্রমোশনও করতে চাই স্কুল ক্রিকেটটা নিয়ে। এবং এবার স্কুল ক্রিকেট একটু অন্যরকমভাবে আপনারা দেখতে পারবেন। জাতীয় দলের ব্যস্ততা শুরু হবে আগামী মাসে। পাকিস্তানকে ঘরের মাঠে আতিথেয়তা দেবে টাইগাররা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ঘোষণা করা হলো বাংলাদেশ ক্রিকেট লিগের সূচি। 23 ফেব্রুয়ারি থেকে ওয়ানডে ফরম্যাটে মাঠে গড়াবে ঘরোয়া এই টুর্নামেন্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে 3 মার্চ। ইন্টিগ্রিটি ইউনিটের নিষেধাজ্ঞার কারণে বিপিএল খেলতে না পারলেও এনামুল হক বিজয় ও মোসাদ্দেক সৈকতদের রাখা হয়েছে এই আসরে। বিশ্রামের কারণে এই লিগ খেলতে পারছেন না পেসার তাসকিন আহমেদ। আমিনুল ইসলাম দায়িত্ব নেয়ার পর যেতে হচ্ছে কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে। নির্বাচনে অনিয়মের অভিযোগে তার অধীনে ঘরোয়া লিগে অংশ নিতে অস্বীকৃতি জানায় বেশ কিছু ক্লাব, যে কারণে হয়নি প্রিমিয়ার লিগ। এবার বিসিএল এর দিনক্ষণ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। ঘোষণা করা হয়েছে 4 দলের স্কোয়াডও, যা জন্ম দিয়েছে নতুন বিতর্কের। 2027 ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় রেখে এবার বিসিএল ওয়ানডে ফরম্যাটে হবে আলোচনা ছিল আগেই। 23 ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এছাড়াও ম্যাচ হবে রাজশাহীতেও। ফাইনাল অনুষ্ঠিত হবে 3 ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সব ম্যাচ দিনে অনুষ্ঠিত হলেও ফাইনাল হবে ডে নাইট। দল 4টির স্কোয়াডও ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড।
মধ্যাঞ্চলকে নেতৃত্ব দিবেন মাহিদুল ইসলাম অঙ্কন, যে দলে আছেন সাইফ হাসান, নাইম শেখ, জিসান আলমরা। তাছাড়া রিপন মণ্ডল, মারুফ মৃধা, রিজান, আবু হায়দাররা থাকবেন মধ্যাঞ্চলের বোলিং আক্রমণে। এই দলে আছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত, যাকে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট খেলতে দেয়নি বিপিএল, কিন্তু বিসিবি ঠিকই রেখেছে দলে। তাহলে কেন বাদ দেওয়া হয়েছিল বিপিএল থেকে, কেনই বা বিসিএল এ রাখা হলো, এর কোনো ধরনের ব্যাখ্যা দেয়নি বোর্ডের পক্ষ থেকে। দক্ষিণাঞ্চলের দায়িত্বে মেহেদী হাসান মিরাজ, তার নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। তার দলেই আছেন এনামুল হক বিজয়। এই ক্রিকেটারের বিরুদ্ধেও অভিযোগ আছে ইন্টিগ্রিটি ইউনিটের, যে কারণে তিনিও খেলতে পারেননি বিপিএল। আইনিভাবে লড়াইও করেছেন বিষয়টি নিয়ে। তবে এবার কোনো ব্যাখ্যা ছাড়াই বিসিএল এর দলে রাখা হয়েছে উইকেট রক্ষক ব্যাটারকে। একই দলে আছেন সৌম্য, জাওয়াদ, আজিজুল হাকিম, মোহাম্মদ মিথুন, আফিফরা। এছাড়া ইস্ট জোনের অধিনায়কত্ব করবেন ইয়াসির আলী রাব্বি এবং নর্থ জোনের ক্যাপ্টেন্সি করবেন নাজমুল হোসেন শান্ত। অসুস্থতার কারণে অদম্য কাপ টি-20 খেলতে পারেননি পেসার তাসকিন। এই টুর্নামেন্টে বিশ্রামে রাখা হয়েছে তাকে। আর অদম্য কাপ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন মাহমুদুল হাসান। সুস্থ হতে সময় লাগবে 21 দিন, তাই তিনিও নেই এই টুর্নামেন্টে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। পাকিস্তানের মাঠের বাইরের প্রতাপ চুপসে গেল 22 গজে। টি-20 বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে নাকানি চুবানি খেলেন সালমান আলী আঘারা। টিম ইন্ডিয়ার 61 রানের বিশাল জয়ে শেষ হলো আলোচিত ভারত পাকিস্তান লড়াই। প্রথমে ব্যাট করে ঈশান কিষানের দাপুটে ব্যাটিংয়ে 175 রানের পুঁজি পায় সূর্যকুমারের দল। জবাবে ব্যাটিং ব্যর্থতায় মাত্র 114 রানে অল আউট হয় পাকিস্তান। 40 বলে 77 রান করে ম্যাচ সেরা হয়েছেন ঈশান কিষান। সালমান আগারা হয়তো এখন ভাবছে কেন সরকার এই ম্যাচটা খেলতে রাজি হয়েছিল। ভারতের বিপক্ষে ম্যাচটা না খেললেই হয়তো এভাবে লজ্জায় ডুবতে হতো না। মাঠের বাইরের প্রতাপ বরাবরের মতোই চুপসে গেছে 22 গজে। টিম ইন্ডিয়ার কাছে একেবারে ধরাশয়ী সালমান আগার দল। যে ম্যাচ নিয়ে সামাজিক মাধ্যম আর মাঠের বাইরে এত উন্মাদনা, তার ছিটে ফোটাও দেখা গেল না পাকিস্তানের পারফরমেন্সে। টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। এদিনও হ্যান্ডশেক করেননি দুই দল। শুরুতে চমক দেখায় মেন ইন গ্রিন। প্রথম ওভারেই বল হাতে তুলে নেন অধিনায়ক সালমান আগা। ভয়ঙ্কর অভিষেক শর্মাকে 1 রানে ফেরান পাকিস্তান অধিনায়ক। ভিন্ন কিছুর ইঙ্গিত দেয় তারা। তবে ঈশান কিষান তছনছ করে দেন পাকিস্তানের বোলিং আক্রমণ। শুরু থেকে এক প্রান্তে তাণ্ডব চালান এই বাঁহাতি ব্যাটার। তাকে সঙ্গ দিতে এসে তিলক ভার্মা খেলেন দেখে শুনে, আগলে রাখেন এক প্রান্ত। অন্য প্রান্ত থেকে শাহিন শাহ আফ্রিদি, সাইম আইয়ুব, আবরার আহমেদদের কচুকাটা করেন কিষান। 27 বলে 50 তুলে নেন ঈশান। টি-20 বিশ্বকাপে যা টানা দ্বিতীয় 50 এই ব্যাটারের। 50-র পর রানের ফোঁয়ারা আরও বাড়ান বাঁহাতি ব্যাটার। প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট করে 40 বলে 77 করে ফিরে যান সাইম আইয়ুবের শিকার হয়ে। পরের বলেই কোনো রান করার আগেই হার্দিক পান্ডিয়াকে ফেরান সাইম। হ্যাট্রিকের সম্ভাবনা জাগে এই বোলারের। ভারতকে কম রানে আটকানোর সুযোগ তৈরি হয় পাকিস্তানের সামনে। তবে সেই সুযোগ তাদের দেয়নি শিবম দুবে। অধিনায়ক সূর্যকুমার যাদব খেলতে পারেননি নিজের মতো। তার ব্যাট থেকে আসে 29 বলে 32 রান। তিলক ভার্মা খেলেন 24 বলে 25 রানের ইনিংস। দুবের 27 রানের উপর ভর করে নির্ধারিত ওভারে 175 রানের পুঁজি পায় ভারত। জবাব দিতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় পাকিস্তান। ফর্মে থাকা সাহিবজাদা ফারহান ফিরে যান কোনো রান না করেই। উইকেটের সঙ্গে প্রথম ওভারই মেডেন পান পান্ডিয়া। দ্বিতীয় ওভারে জোড়া শিকার জসপ্রীত বুমরার। সাইম আইয়ুব এবং সালমান আগাকে ফিরিয়ে ভেঙে দেন পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ। বাবর আজম বরাবরের মতোই খেলেন স্লো গতিতে। যদিও ভারত বোলারদের সামনে স্বস্তিতে ছিলেন না এই ব্যাটার। 5 রান করে বোল্ড হয়ে ফিরেন তিনি। ওসমান খান কিছুটা লড়াই করার চেষ্টা করেন, তবে তাকে সঠিক সঙ্গ দিতে পারেননি কেউ। 6-4 আর 1 ছক্কায় 34 বলে 44 রান করেন তিনি। একসময় মনে হয়েছিল দলীয় শতকের আগেই অল আউট হবে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত 114 রানে অল আউট হয় মেন ইন গ্রিন। 61 রানের জয় নিশ্চিত হয় ভারতের। পাকিস্তানের বিপক্ষে টি-20তে যা সবচেয়ে বড় জয় ভারতের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের আরও খবর। গ্রুপ বিতে কাল বাঁচা মরার ম্যাচে মাঠে নামছে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ টেবিল টপার স্বাগতিক শ্রীলঙ্কা। কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় পেতেই হবে
2 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে থাকা অসিদের। অন্যদিকে জয় পেলেই সেরা 8-এ জায়গা নিশ্চিত করবে লঙ্কানরা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। এর আগে ইডেন গার্ডেন্সে বেলা 3:30টায় সুপার 8 নিশ্চিতের মিশনে ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড। জিম্বাবুয়ের কাছে হার বিশ্বকাপে এবারের আসরের সবচেয়ে বড় অঘটন। সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার এখন কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়াটাই অনিশ্চিত। সেরা 8-এ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এবার বি গ্রুপের এখন পর্যন্ত সবচেয়ে সফল দলের মুখোমুখি হবে মাইটি অস্ট্রেলিয়া। পাল্লেকেলা আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। তবে বাঁচা মরার লড়াইয়ের আগে জিম্বাবুয়ে ম্যাচে দলের পারফরমেন্স অস্ট্রেলিয়ার বড় চিন্তার কারণ। সে ম্যাচে মাত্র 2 উইকেটই ফেলতে পেরেছিল জাম্পা স্টনিসের মতো বোলাররা। ব্যাটিংও ছিল হতশ্রী অবস্থা। রেনশো, ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড ছাড়া কোনো ব্যাটারি পারেনি 2 অঙ্কের সংখ্যা অতিক্রম করতে। সুপার 8-এ খেলার সমীকরণে এখন বেশ চাপিয়ে আছে অজিরা। 2 ম্যাচে 1 জয়ে টেবিলের 3 নম্বরে আছে তারা। বি গ্রুপের বড় বাধা টপকে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করে রেখেছে জিম্বাবুয়ে। পরের রাউন্ডে খেলতে হলে তাই স্বাগতিকদের বিপক্ষে এই ম্যাচে জয় পেতেই হবে অস্ট্রেলিয়ার। তবে এই ম্যাচেও অধিনায়ক মিচেল মার্শকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। 2 জয়ে বি গ্রুপে টেবিলে সবার ওপরে শ্রীলঙ্কা। এই ম্যাচে জয় পেলেই তাদের নিশ্চিত হয়ে যাবে সুপার 8-এ খেলা। আগের ম্যাচে বড় জয়ে আত্মবিশ্বাসী দাসুন সানাকার দল। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন কুশল ম্যান্ডিস, পবন রত্নায়কারও। স্পিনে ভরসা দুনিত অল্লা লাগে। এছাড়া চাপে থাকা অজিদের বিপক্ষে ঘরের মাঠের সুবিধা ভালোভাবেই নিতে চাইবে লঙ্কানরা। যদিও টি-20 আন্তর্জাতিক ম্যাচের পরিসংখ্যানে বেশ পিছিয়ে আছে লঙ্কানরা। এখন পর্যন্ত 26 বারের মুখোমুখি দেখায় অজিদের 16 জয়ের বিপরীতে শ্রীলঙ্কা জয় পেয়েছে 10 ম্যাচে। অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ম্যাচে টস হতে পারে এক্স ফ্যাক্টর। ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করা দলেরই জয়ের পরিসংখ্যানে এগিয়ে। এছাড়া শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপের দলীয় সর্বোচ্চ 25 রানও করেছে এই মাঠে। এদিকে এর আগে ইডেন গার্ডেন্সে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে মাঠে নামবে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও দ্বিতীয় দল হিসেবে 2 জয়ে সি গ্রুপ থেকে সুপার 8-এ খেলার পথে এগিয়ে 3 লায়ন্স। এ ম্যাচে প্রতিপক্ষ প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালি। যদিও নেপালের কাছে ধাক্কা খাওয়ার পর ছোট দলের বিপক্ষে বেশ সাবধানী থাকবে ব্র্যান্ডন ম্যাককলামের দল। এছাড়া আগের ম্যাচে নেপালকে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয় পেয়েছে ইতালি। তামিম হোসেন, সময় সংবাদ। ক্রীড়াঙ্গনে এক সময় দাপুটে অবস্থান ছিল ময়মনসিংহের, কিন্তু বিগত বছরগুলোতে নানা অব্যবস্থাপনা, অবকাঠামো সংকট ও পৃষ্ঠপোষকতার অভাবে সেই জৌলুস এখন অনেকটাই ম্লান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় নতুন করে স্বপ্ন দেখাচ্ছে ক্রীড়ামোদীদের। সঠিক পরিকল্পনায় এই অঞ্চলের ক্রীড়াঙ্গনে পুনর্জাগরণ ঘটবে বলে প্রত্যাশা সংগঠকদের। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ক্রীড়াঙ্গনে একটা সময় দাপুটে অবস্থান ছিল ময়মনসিংহের। ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে অ্যাথলেটিক্স সবখানেই ছিল প্রাণ চাঞ্চল্য। কিন্তু বিগত বছরগুলোতে নানা অব্যবস্থাপনা, অবকাঠামোগত সংকট, নিয়মিত লিগের অভাব আর পৃষ্ঠপোষকতার ঘাটতিতে জেলার ক্রীড়াঙ্গন হারিয়েছে তার আগের জৌলুস। ময়মনসিংহে ক্রিকেটের একমাত্র ভরসা সার্কিট হাউস মাঠ, কিন্তু এখানেও রয়েছে নানা সংকট। নেই আধুনিক ইনডোর সুবিধা এবং ড্রেসিং রুম। তার চেয়েও বড় সংকট প্রশিক্ষকের। সংস্কারের অভাবে মোটামুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে জেলা স্টেডিয়াম, যার ফলে চলতি মৌসুমে বাফুফে প্রিমিয়ার লিগের ভেন্যু তালিকা থেকে বাদ দেয় স্টেডিয়ামটি। আমাদের এক সার্কিট হাউস মাঠ ব্যতীত আমাদের কোনো আলাদা কোনো খেলার জায়গা নেই, কোনো ক্রিকেট স্টেডিয়াম নেই। আবার এই সার্কিট হাউস মাঠে আপনি দেখতে পারবেন যে এখানে আমাদের লিগ হয় রেগুলার, কিন্তু একটা ড্রেসিং রুমের কোনো ব্যবস্থা নেই। 3-4 বছর ধরে ময়মনসিংহ জেলা দল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা হয় সেটাতে খুব ভালো রেজাল্ট আছে, কিন্তু আসলে দেখেন রেজাল্ট করতেছে ভালো, কিন্তু 2টা প্লেয়ার যে একটু উপরে খেলবে বা এসপিতে আসবে, ন্যাশনাল টিমে আসবে, তেমন কিন্তু পারতেছে না। তো আমার মনে হয় যে আরেকটু ফ্যাসিলিটি বাড়ানো উচিত, ক্রিকেট বোর্ডেরও উচিত আরেকটু ময়মনসিংহের প্রতি মনোযোগ দেওয়া। এটা পরিকল্পনা অনুযায়ী আগাইতে হবে। জেলা ক্রীড়া সংস্থা নতুন করে গঠন করে যারা ক্রীড়ার মধ্যে যারা খেলাধুলার সাথে জড়িত তাদেরকে রাখলে এবং প্ল্যান অনুযায়ী যদি কাজ করি, সেই ক্ষেত্রে আমরা ভবিষ্যতে ময়মনসিংহের যে ফুটবল বা অন্য খেলাগুলোর যে জৌলুস আছে সেটা আমরা ফিরিয়ে আনতে পারব।
বিগত সরকারের দায়িত্বশীলতার অভাবে ভুগছে ময়মনসিংহের ক্রীড়াঙ্গন। নীতি নির্ধারকদের মাঝে সমন্বয়ের অভাব ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘাটতি ছিল উন্নয়নের পথে বড় অন্তরায়। নতুন সরকারের কাছে স্থানীয়দের প্রত্যাশা দৃশ্যমান সমস্যাগুলোর সমাধান করে ময়মনসিংহের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে প্রাণবন্ত করা। সরকারের কাছে প্রত্যাশা করব, বিশেষ করে ক্রীড়া মন্ত্রণালয় যিনি ক্রীড়ার দায়িত্বে আসবেন তার কাছে প্রত্যাশা করব প্রতি বছর অন্তত এইজ ভিত্তিক আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19 এই ধরনের প্রতি বছর অন্তত ফুটবল, ক্রিকেট, হকি তিনটা ক্ষেত্রেই এইজ ভিত্তিক 1 মাস 2 মাস ব্যাপী একটি লম্বা প্রশিক্ষণের ব্যবস্থা করা ন্যূনতম। তাহলেই হয়তোবা এই জেলায় আমরা অনেক খেলোয়াড় আমরা আগামী দিনে ন্যাশনাল টিমের জন্য পাইপলাইনে আমরা তৈরি করে দিতে পারবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন একাধিক ক্রীড়া সংশ্লিষ্ট। তাদের সুদৃষ্টি আর সঠিক পরিকল্পনায় ময়মনসিংহের ক্রীড়াঙ্গন আবারও ফিরে পাবে তার গৌরব, এমনটাই প্রত্যাশা ক্রীড়ামোদীদের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। অনিশ্চয়তার মাঝে অনুশীলন শুরু করলো বাংলাদেশ ফুটবল লীগের ক্লাবগুলো। যদিও লীগ কবে শুরু হবে এ নিয়ে বাফুফে কিংবা পেশাদার লীগ কমিটির কাছ থেকে নেই কোনো তথ্য। ফেডারেশনের এমন অপেশাদার আচরণের জন্য ক্ষোভ প্রকাশ করলেও যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত ক্লাবগুলো। তাই লীগ শুরুর তারিখ না জেনেও প্রস্তুতি শুরু করেছেন তারা। নির্বাচনী ডামাডোল শেষে ক্যাম্পে ফিরেছে বাংলাদেশ ফুটবল লীগ চ্যাম্পিয়ন মোহামেডানের ফুটবলাররা। লীগের প্রথম লেগ শেষে লম্বা ছুটি কাটিয়েছেন সাদা কালোরা। ক্যাম্পে ফিরে দ্বিতীয় লেগের প্রস্তুতি শুরু করলেও কবে থেকে লীগ শুরু হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তার মাঝে ফুটবলাররা। পূর্ব নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী 17 ফেব্রুয়ারি ফেডারেশন কাপ ও 20 ফেব্রুয়ারি লিগ ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ঘরোয়া লীগ। তবে এখনো ক্লাবগুলোকে লিগ শুরুর বিষয়ে কোনো কিছুই জানায়নি পেশাদার লীগ কমিটি। তাদের এমন অপেশাদার আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও যে কোনো মুহূর্তের জন্য নিজেদের প্রস্তুত রাখতে অনুশীলন শুরু করেছে ক্লাবগুলো। পিকচারটা আসলে আমরা সেভাবে প্রিপারেশন নিতে পারতাম। তো এরকমের যদি প্রপার গাইডলাইন অনুযায়ী আমরা করতাম তাহলে চ্যালেঞ্জিংটা তা তো আসতো না। যেহেতু আমরা চ্যালেঞ্জ নিচ্ছি এবং প্লেয়াররা সবাই চাচ্ছে যে নো প্রবলেম, যে কোনো সময় যে প্ল্যান অনুযায়ী আসুক না কেন আমরা নিজেরা ফিট থাকি, প্ল্যান আসলে সেই অনুযায়ী আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আসলে এইভাবে একটা লিগের সূচি যদি না জানা থাকে ক্লাবগুলোর আসলে খুবই দুষ্কর ব্যাপার একটা টিম কেস তৈরি করা আবার নতুন করে শুরু করা। তো এই বছরে দেখা গেছে যে 3 বারই নতুন করে শুরু করতে হতেছে। তো আমরা আসলে অনিশ্চয়তার মাঝে আছি, এখনও আমরা জানি না কবে খেলা। আমাদের কোচিং স্টাফ থেকে তারা চেষ্টা করতেছে যেন আমরা প্রিপেয়ার থাকি, যে কোনো মুহূর্তে হয়তো ফিক্সচার চলে আসবে বা একটা ডিক্লারেশন চলে আসবে, আমরা যেন রেডি থাকি খেলার জন্য। মধ্যবর্তী দল বদলে ফিফার নিষেধাজ্ঞার কারণে কোনো ফুটবলার দলে ভেরাতে পারেনি মোহামেডান ও আবাহনী। যেখানে অন্য ক্লাবগুলো নিজেদের শক্তি বাড়িয়েছে, দ্বিতীয় লেগে যা চ্যালেঞ্জিং হলেও মানিয়ে নেওয়ার কথা জানিয়েছেন ক্লাব দুটির ফুটবলাররা। যেহেতু আমাদের ক্লাবের কিছু ডিফিকাল্টিস আছে এবং কিছু নিষেধাজ্ঞাও আছে, তো যেহেতু আমরা প্লেয়ার নিতে পারিনি, আমরা আমাদের যে প্লেয়ারই আছে সেই প্লেয়ার দিয়েই আমরা ইনশাআল্লাহ ভালো করার চেষ্টা করব। আমাদের ফার্স্ট লিগে আমাদের ফরেন প্লেয়ার যারা ছিল সবাই ইনজুর্ড ছিল, ম্যাক্সিমাম প্লেয়ার ইনজুর্ড ছিল। তো সেকেন্ড লিগে সবাই এখন প্রিপেয়ার ফিট, এই জন্য আমরা খুবই আশাবাদী সেকেন্ড লিগকে নিয়ে। এদিকে লিগের মাঝ পথে মোহামেডান ছাড়ার গুঞ্জন মিথ্যা করে আবারও সাদা কালো শিবিরে যোগ দিতে যাচ্ছেন উজবেক মিডফিল্ডার মুজাফফর চলে আসবে, এই 18-19 তারিখের ভিতরে চলে আসবে। আর ফরেনারদেরও নিয়েও সমস্যা, ক্লাব অফিসিয়ালরা এখনো ডিসাইড করতে পারে না। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। লা লিগার খবর। স্প্যানিশ লিগে শিরোপার লড়াই এখন তুঙ্গে। সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল সোসিয়েদাদকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতেও দাপটে ফুটবল খেলেছে আরবেলোয়া শিষ্যরা। জোড়া গোল করে জয়ের নায়ক ভিনিসিয়াস জুনিয়র। শুরু থেকেই উৎসবের আমেজ সান্তিয়াগো বার্নাবুতে, কারণ লিগ টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ বলেই হয়তো আত্মবিশ্বাসে টইটম্বুর ছিলেন মাদ্রিদিস্তারা। মাঠের লড়াইয়েও ছিল যার প্রতিফলন, শুরু থেকেই দাপট স্বাগতিকদের। ম্যাচের বয়স তখন মাত্র 5 মিনিট। আলেকজান্ডার আর্নল্ডের চমৎকার ক্রস থেকে লক্ষ্যভেদ করে রিয়ালকে লিড এনে দেন তরুণ ফরওয়ার্ড গঞ্জালো গার্সিয়া। যেন লা লিগায় নিজের ছন্দ ধরে রাখার বার্তা আরবেলোয়ার কাছে পৌঁছে দেন এই স্প্যানিশ সেন্সেশন। যদিও এ আনন্দ টেকেনি বেশিক্ষণ।
21 মিনিটে ম্যাচে ফেরার সুযোগ পায় সোসিয়েদাদ। পেনাল্টি থেকে গোল করে স্কোর লাইনকে 1-1 সমতায় নিয়ে আসেন মিকেল ওয়ারজাবাল। বার্নাবুর দর্শকদের স্তব্ধ করে দিয়ে লড়াই জমানোর ইঙ্গিত দেয় সফরকারীরা, কিন্তু শেষ পর্যন্ত হয়নি সেটা। উল্টো নিজেদের সব জারিজুরি সেখানেই শেষ হয়ে যায় সোসিয়েদাদের। 25 মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে আবারও লিড এনে দেন ভিনিসিয়াস জুনিয়র। শুরু হয় মাদ্রিদের গোল উৎসব। 31 মিনিটে দেখা মেলে ম্যাচের সেরা মুহূর্তের। বক্সের বাইরে থেকে ফেদে ভালভার্ডের ট্রেডমার্ক রকেট শট সরাসরি জড়িয়ে যায় জালে। 3-1 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। বিরতির ঠিক পরেই সোসিয়েদাদের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন ভিনি। 48 মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে চতুর্থ গোলটি করেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এমবাপের কারণে বেশ কিছুদিন ধরেই লাইমলাইটে না থাকার কারণেই হয়তো এমবাপেবিহীন ম্যাচটাকেই বেছে নেন নিজের ফেরার মঞ্চ হিসেবে। বাকি সময়ে আরও কিছু সুযোগ তৈরি হলেও ব্যবধান আর বাড়েনি। এই জয়ে 24 ম্যাচে 60 পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে 58 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এদিকে 2014 ফিফা বিশ্বকাপ শিরোপা যেন লিওনেল মেসির হাতে না ওঠে সেজন্য প্রার্থনা করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসির বিশ্বকাপ জয় নিয়ে তৈরি ডকুমেন্টারিতে যা অকপটে স্বীকার করেছেন পর্তুগিজ তারকা। তবে মেসির 2022 কাতার বিশ্বকাপ জয়ের রাত দুঃস্বপ্নের মতো হয়ে উঠেছিল বলেও মন্তব্য করেছেন CR7। প্রায় এক যুগের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলকে শাসন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। এই ডুও এখনও খেলা চালিয়ে গেলেও তাদের আধিপত্য অনেক কমেছে। তবে কমেনি তাদের নিয়ে ভক্ত সমর্থকদের তর্ক বিতর্ক। কে সেরা, মেসি নাকি রোনালদো? এই প্রশ্নের উত্তর কাতার বিশ্বকাপ শেষে রোনালদো ভক্তরা পেয়ে গেলেও অনেকেই সেরা হিসেবে এখনও এগিয়ে রাখেন CR7কে। তবে মাঝে মধ্যেই নিজেকে সেরা দাবি করে ভক্তদের এই তর্ক উস্কে দেন পর্তুগিজ তারকা রোনালদো। এবার মেসিকে নিয়ে বিতর্কিত এক মন্তব্য করে আর্জেন্টাইন সমর্থক ও মেসি ভক্তদের রোষানলে পড়েছেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। 2014 ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে হৃদয় ভাঙে লিওনেল মেসির আর্জেন্টিনার। জার্মানির বিপক্ষে সেই ম্যাচে অতিরিক্ত সময়ে মারিও গোৎসের গোলে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয় আলবিসেলেস্তেদের। সেই ম্যাচ নিয়ে তৈরি হওয়া ডকুমেন্টারিতে নিজের অনুভূতির কথা জানান রোনালদো। সেখানে রোনালদো জানান মেসি যাতে বিশ্বকাপের শিরোপা না জিতে সেজন্য পুরো ম্যাচ জুড়ে মাদার মেরির কাছে প্রার্থনা করেছেন তিনি। আর ফাইনাল বাঁশি বাজার পর নাকি স্বস্তিও অনুভব করেন CR7। রোনালদোর এই বক্তব্য সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি ভক্তদের ক্ষোভের মুখে পড়েছেন পর্তুগিজ তারকা। তবে ভাগ্যের নির্মম পরিহাস, 2014 সালের ফাইনাল ম্যাচের পর রোনালদোর স্বস্তি দুঃস্বপ্নে পরিণত হয়েছে 2022 কাতার বিশ্বকাপের ফাইনালের পর। লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে 3-3 গোলের ড্রয়ের পর ট্রাইবেকারে লেস ব্লুদের হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে ফুটবলের সর্বকালের সেরাদের কাতারে নাম লেখান লিওনেল মেসি। সেই ম্যাচ নিয়েও মন্তব্য করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসির বিশ্বকাপ জয়ের রাত দুঃস্বপ্নে পরিণত হয়েছিল রোনালদোর, যা ডকুমেন্টারিতে অকপটে স্বীকার করেন পর্তুগিজ তারকা। চিরপ্রতিদ্বন্দ্বীর বিশ্বকাপ জয় হয়তো এখনো তাড়িয়ে বেড়াচ্ছে রোনালদোকে, তাই তো 42 বছর বয়সেও এখনো ছাড়েননি জাতীয় দলের খেলা। 2026 ফিফা বিশ্বকাপ জিতেই জাতীয় দল ছাড়তে চান এই তারকা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। গাজায় ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন নিয়ে উদ্বোধন করা হয়েছে নতুন একটি খেলার মাঠ। চারপাশে ধ্বংসযজ্ঞের চিহ্ন থাকলেও মাঠ জুড়ে ছিল উচ্ছ্বাস আর প্রাণচাঞ্চল্য। খেলা দেখতে উপস্থিত হয়েছেন শত শত মানুষ। এর মাধ্যমে ফিলিস্তিনিরা খুঁজছে স্বস্তি আর সামান্য আনন্দের মুহূর্ত। গাজা সিটির চারদিকে ধ্বংসস্তূপ, এর মাঝে কিছুটা স্বস্তির খোঁজে ধ্বংসস্তূপের মাঝে গড়ে উঠেছে নতুন একটি ফুটবল মাঠ। এখনো ধ্বংস হয়ে যাওয়া বহু ভবন এই ফুটবল মাঠের চারপাশের ভয়াবহ ধ্বংসযজ্ঞের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে। চারদিকে ধ্বংসযজ্ঞের চিহ্ন থাকলেও মাঠ জুড়ে ছিল উচ্ছ্বাস আর প্রাণচাঞ্চল্যতা। শত শত মানুষ জড়ো হয়েছেন খেলা দেখতে, কেউ বসেছেন ভাঙা বাড়ির ইট পাথরের উপরেই। এর মাধ্যমে ফিলিস্তিনিরা খুঁজছে স্বস্তি আর সামান্য আনন্দের মুহূর্ত।
যুদ্ধের দীর্ঘ ছাই, কর্মহীন আর অবরুদ্ধ জীবনে খেলায় যেন একমাত্র অবলম্বন। অনেকের জন্য ফুটবল মানে শুধু খেলা নয়, বরং বেঁচে থাকার সাহস। আমাদের এখন করার মতো কিছুই নেই। ইসরায়েল আমাদের কোনো কাজ বা কার্যক্রম রাখেনি, তাই সময় কাটাতে আমরা এখানে আসি। আমরা সেই ক্লাবগুলোকেই সমর্থন করি, যাদের যুদ্ধের আগেও সমর্থন করতাম, যখন ফুটবল ছিল শুধুই ফুটবল। কেবল সৃষ্টিকর্তা জানে আমরা কিভাবে এখানে পৌঁছেছি। আমরা এসেছি খেলা দেখতে এবং এই কঠিন পরিস্থিতির চাপ থেকে একটু মুক্তি পেতে। আশা করছি ধীরে ধীরে খেলাধুলা আবার ফিরবে, ক্লাবগুলো খুলবে, মাঠগুলো পুনর্গঠন হবে। এখন কিছুই অবশিষ্ট নেই। অনেকে ঘরবাড়ি হারিয়েছেন, কেউ কেউ শহীদ হয়েছেন। আমরা দম বন্ধ অনুভব করছিলাম, তাই কিছুটা আনন্দ পেতে এখানে এসেছি। পুরো গাজায় এমন টিকে আছে হাতে গোনা মাত্র 2-3টি মাঠ। এর মাঝে নতুন এই মাঠ কিছুটা হলেও ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজা সিটির 80% বেশি স্থাপনা ধ্বংস হয়েছে। সহিংসতায় প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলের সামরিক অভিযানে 72,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং নিশ্চিহ্ন হয়েছে বহু পরিবার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। জানাবো শীতকালীন অলিম্পিক্সের খবর। মিলানো কর্টিনা 2026 শীতকালীন অলিম্পিকের পর্দা নামতে বাকি আর মাত্র কয়েকদিন। আগামী 22 ফেব্রুয়ারি ইতালির ঐতিহাসিক ভেরোনা এরেনায় অনুষ্ঠিত হবে গেমসের জমকালো সমাপনী অনুষ্ঠান। ইতিহাসের সাক্ষী এই প্রাচীন রোমান এম্পি থিয়েটারকে ঘিরেই এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। 2000 বছরের প্রাচীন ইতিহাস আর আধুনিক ক্রীড়াশৈলীর এক অপূর্ব মেলবন্ধন হতে যাচ্ছে ইতালির ভেরোনা শহরে। মিলানো কর্টিনা 2026 শীতকালীন অলিম্পিকের সমাপনী আসর বসার অপেক্ষায় এখন প্রহর গুনছে ঐতিহাসিক অ্যারেনা ডি ভেরোনা। শুক্রবার থেকেই ভেন্যুটিকে সাজিয়ে তোলার মহাযজ্ঞ শুরু করেছেন কর্মীরা। গেমসের এই বিদায়ী অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে বিউটি ইন অ্যাকশন। প্রাচীন এই স্থাপনার চারপাশ ঘিরে ভারী সব ক্রেনের আনাগোনা, আলোকসজ্জা থেকে শুরু করে অত্যাধুনিক কারিগরি যন্ত্রপাতি বসানোর কাজে এক মুহূর্তের ফুরসত নেই নির্মাণ ক্রুদের। ভেন্যুর মূল প্রবেশপথে শোভা পাচ্ছে বর্ণিল সব অলিম্পিক ব্যানার, যেখানে বড় অক্ষরে লেখা ইটস ভেরোনা, ইটস ইয়োর ভাইব। এরেনার ভেতর জোর কদমে প্রস্তুতি চললেও বাইরে পর্যটকদের আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি। নিরাপত্তা বেষ্টনীর ওপার থেকেই ঐতিহাসিক এই মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করতে ভিড় করছেন শত শত দর্শক। ইতালির সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে অলিম্পিকের এই সমন্বয় যেন মুগ্ধ করছে সবাইকে। প্রথা অনুযায়ী এই সমাপনী অনুষ্ঠানেই অলিম্পিক পতাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে পরবর্তী আয়োজক দেশ ফ্রান্সের হাতে। 2030 সালে শীতকালীন অলিম্পিকের পরবর্তী গন্তব্য ফরাসি আল্পস। সব মিলিয়ে ইতালির ক্রীড়া শ্রেষ্ঠত্ব আর শৈল্পিক আভিজাত্যের মধ্য দিয়েই পর্দা নামবে এবারের শীতকালীন অলিম্পিকের, যার সাক্ষী হতে এখন বিশ্ববাসীর নজর প্রাচীন এই রোমান অ্যাম্ফি থিয়েটারে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বরফের রাত্রে এখন গতির লড়াই। মিলান কর্টিনা 2026 শীতকালীন অলিম্পিকের উত্তেজনায় কাঁপছে ইতালি। তবে কর্টিনা দ্য আম্পাজোতে আসা দর্শকদের কাছে অলিম্পিক মানে কেবল জয় পরাজয় নয়, বরং তার চেয়েও বেশি কিছু। খেলার মাঠের বাইরেও তাদের সময় কাটছে দারুণ। নানা দেশের মানুষের সম্মিলনে পূর্ণতা পেয়েছে শীতকালীন অলিম্পিক্স। ইতালির আল্পস পর্বতমালার কোলে আয়োজিত মিলান কর্টিনা অলিম্পিক এখন ক্রীড়াপ্রেমীদের তীর্থস্থান। বিশ্বসেরা অ্যাথলিটদের শ্বাসরুদ্ধকর লড়াই দেখতে এখানে জড়ো হয়েছেন হাজারো মানুষ। কিন্তু দিনের আলো ফুরিয়ে আসতেই কর্টিনা দো আম্পেজোর চিত্রটা বদলে যায় একদম ভিন্ন রূপে। স্কি ঢালের উত্তেজনা শেষে পর্যটকদের গন্তব্য হয় শহরের বর্ণিল ক্যাফে, বার, পাব আর পাহাড়ের চূড়ার লজগুলোতে। অলিম্পিকের আমেজে রাতভর খোলা থাকে এই আড্ডার জায়গাগুলো, যেখানে ইতালির ঐতিহ্যবাহী ওয়াইন আর স্থানীয় আলপাইন খাবারের স্বাদ নিতে মেতে ওঠেন সবাই। আমি সকালে ঢালে স্কিং করতে গিয়েছিলাম, যা ছিল দারুণ। কিন্তু এখানকার সন্ধ্যাগুলো অবিশ্বাস্য রকমের সুন্দর, আর এখানকার ইতালিয়ান ওয়াইন এক কথা চমৎকার। আমরা এখানে প্রতিটা রাত উৎসবের মধ্য দিয়ে কাটাচ্ছি। মনে হচ্ছে জীবনের সেরা মুহূর্তগুলো কাটছে আমাদের। নিজের দেশের পাশাপাশি আমরা অন্যদের খেলাগুলো দেখেও মজা করছি। এটা অসাধারণ অভিজ্ঞতা।
এখানে ভাষা বা দেশের সীমানা হয়ে পড়েছে তুচ্ছ। গ্যালারিতে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও সন্ধ্যার আড্ডায় সবাই এখন বন্ধু। খেলার উত্তাপ ছাপিয়ে এখানে প্রাধান্য পাচ্ছে একে অপরকে জানার আগ্রহ। মানুষে মানুষে এই সৌহার্দ্য বিনিময়টাই তো অলিম্পিকের আসল উদ্দেশ্য। সারা বিশ্বের মানুষের সাথে দেখা করার এই সুযোগটা সত্যিই দারুণ। মজার ব্যাপার হলো আমরা দিনভর একে অপরের দেশের হয়ে গলা ফাটাচ্ছি, আবার দিন শেষে আড্ডা দিতে দিতে একে অপরের খুব কাছের মানুষ হয়ে উঠছি। খেলার মাঠের জয় পরাজয় হয়তো রেকর্ডের পাতায় লেখা থাকবে, কিন্তু কর্টিনার এই হিমশীতল রাতে তৈরি হওয়া উষ্ণ বন্ধুত্বগুলো পর্যটকদের মনে থেকে যাবে আজীবন। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। আবারও টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে একচেটিয়া হারে ক্ষোভে ফুঁসছেন পাকিস্তানি ভক্তরা। ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে চলে গেছেন অনেকেই। ব্যাটারদের এমন অসহায় আত্মসমর্পণ মেনে নিতে পারছেন না ভক্তরা। অন্যদিকে ম্যাচ শেষে পাকিস্তানি ভক্তদের খোঁচা দিয়ে তাদের সামনে উল্লাস করেছেন ভারতীয় সমর্থকরা। প্রশংসায় ভাসিয়েছেন ব্যাটার ঈশান কিষান ও বোলিং ডিপার্টমেন্টকে। ভারত পাকিস্তান একটা ম্যাচ নিয়ে কত কিছু। শুধু শত্রু দুই দেশের ভক্তদেরই নয়, পুরো ক্রিকেট বিশ্বেরই নজর থাকে এ ম্যাচের দিকে। টিকিট থেকে জার্সি বিক্রি কিংবা টিভি রাইটস সবকিছুতেই 6 লাভ। দুদেশের আনাচে কানাচে ম্যাচ দেখার হিড়িক। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বিশ্বকাপের এই ম্যাচও ছিল রেকর্ড পরিমাণ দর্শক উপস্থিতি। তবে বাইরের উত্তাপের কোনো আঁচ দেখা যায়নি মাঠের পারফরমেন্সে। অথচ দর্শক আগ্রহের কারণে এই ম্যাচটা আয়োজনের জন্য ঘাম ছুটে গিয়েছিল আইসিসির। এদিন ম্যাচ শেষ হওয়ার আগেই মুখ লুকিয়ে পালাতে হয় পাকিস্তানের ভক্তদের। ব্যাটিংয়ে ঈশান কিষান বাদে বাকিরা ভারত ছিল পারফরমেন্স করতে না পারলেও বোলিংয়ে আধিপত্য ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। জয় পেয়েছে বড় ব্যবধানে। প্রতিপক্ষ পাকিস্তান বলেই উল্লাসটা বেশি ভারতীয়দের। তো ইয়াম দেখ রে পাকিস্তান ভালো বোলিং করেছে, রানও কিছুটা কম হয়েছে, কিন্তু আমাদের বোলাররা দুর্দান্ত ছিলেন। বুমরা, হার্দিক, অক্ষর, বরুণ সবাই ভালো বল করেছে। পাকিস্তানের সাথে ব্যাটিংটা আরো ভালো পারফরমেন্সের প্রত্যাশা করেছিলাম, তবে জয় পেয়েছি এটাই বড় ব্যাপার। ম্যাচে বুমরা, হার্দিক, অক্ষরের বোলিং তোপের সামনে পাত্তাই পায়নি পাকিস্তানি ব্যাটাররা। মেন ইন গ্রিনের ভক্তদের কাঠগড়ায় ফারহান, বাবর আজম, সালমান আলীরা। পাকিস্তান ইন্ডিয়া কি ভারত পাকিস্তানের রাজনৈতিক যে অবস্থা, হাত না মেলানো স্বাভাবিক, কিন্তু পাকিস্তান যে পারফরমেন্স করেছে তার চেয়ে বেশি প্রত্যাশা ছিল। ভারতের সামনে পড়লে তাদের আত্মবিশ্বাস কমে যায়। টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তটা ভালো ছিল, কিন্তু বিষয়টা উল্টো হয়ে যায়। টার্গেট বেশি ছিল না, তবে আমাদের ব্যাটাররা দায়িত্ব নিতে পারেনি। তারা পেসারদের সামলাতেই পারেনি। এটা খুব হতাশাজনক। 2021 টি-20 বিশ্বকাপ হারের পর মেগা আসরের টানা 3 ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছে ইন্ডিয়া। এছাড়া এখন পর্যন্ত শর্টার ফরম্যাটের বিশ্বকাপের মুখোমুখি 9 ম্যাচে 8 জয় পেয়েছে ভারত। তবে এই ম্যাচ হারলেও বিশ্বকাপে এখনও টিকে আছে পাকিস্তান। মেগা ইভেন্টের আরও একটা ম্যাচে দেখা যেতে পারে ভারত পাকিস্তানের মহারণ। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতের দম্ভচূর্ণ করতে ব্যর্থ পাকিস্তান। ক্রিকেট সুপার ক্লাসিকোয় সালমান আখাদের অসহায় আত্মসমর্পণ। 61 রানের জয়ে সুপার 8-এ টিম ইন্ডিয়া। তৃণমূল ক্রিকেটের স্থবিরতা কাটবে নতুন সরকারের প্রত্যাশা হাবিবুল বাশারের। দায়িত্বে দেখতে চান অভিজ্ঞ কাউকে। মার্চে শুরু স্কুল ক্রিকেট। এবং বাংলাদেশ ফুটবল লিগ নিয়ে চরম হেয়ালিপনা। কবে মাঠে গড়াবে তথ্য নেই ক্লাবের কাছে। অনিশ্চয়তার মাঝেই অনুশীলন ফুটবলারদের। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন প্রবাসের সময়, সেখানে যুক্ত হবেন রাইসা জান্নাত। ধন্যবাদ ইকবাল। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।